আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন ভারতের রাষ্ট্রদূত, যিনি মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং যিনি ভারতের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো কালকে এই মিটিং এ কি আলোচনা হলো? বাংলাদেশের মিডিয়া অ্যাজ ইউজুয়াল খুবই গতানুগতিক রিপোর্ট করেছেন, এবং আমার সূত্রের মাধ্যমে যা জানতে পেরেছি, মিডিয়ায় আমি তার কোনো রিফ্লেকশনই দেখিনি। কালকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন, মিস্টার হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদী বলেছেন যে মাঝে মধ্যে মিস্টার হুমায়ুন কবির ভারত সম্পর্কে এমন এমন উক্তি করেন যা দিল্লির জন্য খুবই অস্বস্তিকর, কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ এ কারণে জানায়নি, কারণ সেক্ষেত্রে হয়তো দুই দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারত। তিনি এই ধরনের মন্তব্য আশা করেন না। এই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে সে আসলে পররাষ্ট্র বিষয়ে অতটা অভিজ্ঞ নয়, এবং তার উচ্চারণ, বিশেষ করে যে সিলেটি ভাষায় ইংরেজি বলেন, সেই উচ্চারণের কারণে অনেক সময় তিনি যা বলতে চান রিসিভিং এন্ডে সেটা হয়তো ভিন্ন মানে হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখবার জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে। এবছরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে, এবং নতুন করে ভারত চুক্তি করবে কিনা, কি শর্তে চুক্তি করবে, এই নিয়ে আলোচনা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আহ, যেভাবে বলা হয়েছে তাতে এখন মনে হচ্ছে যে ভবিষ্যতে গঙ্গার পানি চুক্তিটা আসলে কিছুটা অনিশ্চিত। কারণ তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন জনিত কারণ এবং গঙ্গার যে বর্তমানে যে পানি প্রবাহ সেটা আগের তুলনায় কম। সো এই কারণে হয়তো আগের মতো পানি চুক্তি করা যাবে না, কিংবা বেশ অনিশ্চয়তা। এবং এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের সিন্ধু নদীর যে চুক্তিটা বন্ধ করে দিয়েছে ভারত, সেই ইস্যুটাও তুলেছেন, এবং বলেছেন যে ভারতের বর্তমানে এই পানি বিষয়ক একটা স্ট্যান্ড আছে। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব মনে ধরেছে, যে জল এবং রক্ত একই সাথে প্রবাহিত হতে পারে না। এর দ্বারা তিনি ইন্ডিকেট করেছেন যে সন্ত্রাসবাদ এবং এই যে পানির ডিস্ট্রিবিউশন একসাথে হবে না। বাংলাদেশ সরকারকে এর আগে ভারত সরকার কিন্তু 58 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে বিভিন্ন স্থানে কোথায় কোথায় জঙ্গিরা অপারেট করছে এটা ডিটেলস দিয়েছিল, কিন্তু আজ অবধি বাংলাদেশ সরকার তেমন কোনো স্টেপ নেয়নি এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। সে কারণেই বলেছে যে একদিকে আপনি সন্ত্রাস উৎপাদন করবেন, সন্ত্রাসবাদ রপ্তানি করবেন, আবার আশা করবেন ভারত থেকে জল। তো এই দুটা প্যারালালি চলতে পারে না। চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ যে পরিকল্পনা, তারা এই ব্যারেজটা নির্মাণ করবে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, যে কোনো দিন কাজ শুরু হবে, এটি নিয়েও কিন্তু দীনেশ ত্রিবেদী আলোচনা করেছেন এবং জানতে চেয়েছেন। মোংলা পোর্ট নিয়েও কথা হয়েছে। মোংলা পোর্ট স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে এটা যদি চীন অপারেট করে তাহলে সেটা ভারতের জন্য অস্বস্তিকর। এদিকে চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ সরকারকে তাড়া দেওয়া হচ্ছে যে কবে তারা মোংলা পোর্টের কাজ শুরু করবে। আজকে যে খবরটা পেলাম তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এই মোংলা পোর্টের ব্যাপারে একটু গো স্লো নীতি নিয়েছে, যে কারণে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আজ অবধি এই চীনা দূতাবাসের একাধিক রেসপন্স যে তারা একটা মিটিং করতে চায়, কিন্তু সেই মিটিংটার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি। চীন, মিয়ানমার, বাংলাদেশের ব্যাপারে যে করিডোরটার আলোচনা হয়েছে, চীনে তারেক রহমান যে আলোচনা করেছেন সেই বিষয়টিও উঠে এসেছিল আলোচনায়। আপনাদের মনে আছে যে কদিন আগে আমি মালয়েশিয়ায় মালাক্কা প্রণালীর পাশে দাঁড়িয়ে কয়েকটা এপিসোড করেছিলাম। এই মালাক্কা প্রণালীটা হলো যে আমাদের প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট, এবং এটা সাউথ চীন সি এবং ইন্ডিয়ান ওশানকে কানেক্ট করেছে।
কোনো কারণে যদি মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, তখন যদি এই চীন মায়ানমার বাংলাদেশ করিডোরটা থাকে, তখন সেই রুটটা চীন ইউজ করতে পারে। এটা ভবিষ্যতের কথা ভেবে চীন কিন্তু এটা করেছে। এছাড়া ব্রিক্সে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে, এবং ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে তারেক রহমান আসলে পড়েছে অনেকটা উভয় সংকটে। গেলেও সমস্যা, হয়তো আমেরিকা মাইন্ড করবে, আবার না গেলেও এই বৃহৎ একটা সম্মেলনকে মিস করবে বাংলাদেশ, সেখানে যাওয়াটা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ বলেছে যে এখনো তারা এই ব্যাপারে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। দীনেশ ত্রিবেদী বলেছেন যে প্রতিবেশী হিসেবে আমরা যদি বাংলাদেশের হাত ধরে না হাঁটি, তাহলে পুরা সাউথ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই বৈঠক চলাকালে দুইবার ডক্টর খলিলুর রহমান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর মধ্যেই নতুন করে আবার আলোচনায় ডক্টর ইনুস, তিনি এখন ইনুস সেন্টার টাকা দিয়ে ফরমায়েশি রিপোর্ট ছাপাচ্ছে বাংলাদেশের নিউজ পেপারে, এবং সেখানে বলা হচ্ছে যে আগামীতে রাষ্ট্রপতি করলে যে পৃথিবীতে মানে যিনি এই চিফ অ্যাডভাইজার হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, তিনি নাকি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ চালিয়েছেন, এবং এটার জন্য পৃথিবী জুড়ে তার ভীষণ প্রশংসা, এবং তাকে রাষ্ট্রপতি করা মানেই যে মানে সারা পৃথিবী একেবারে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি, যে দারুণ একটা কাজ করেছে। মানে ইনুস সেন্টার নির্লজ্জের মতো নেমেছে। এদিকে ডক্টর ইনুস মনে করছেন যে তারেক রহমান তার সাথে বেইমানি করেছে, কারণ লন্ডন বৈঠকে তারেক রহমান তাকে কথা দিয়েছিল যে তারেক প্রধানমন্ত্রী হলে তিনি যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করবেন। তো সেই ডক্টর ইউনূস এখন তার সাথে বেইমানি করছেন তারেক রহমান, তাই তিনি এনসিপি এবং জামাতকে বলছেন তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে, এবং বলছেন যত টাকা লাগে সব ডক্টর ইউনূস অ্যারেঞ্জ করে দেবে। সো একদিকে তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, রাষ্ট্রপতি যদি না হতে পারেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছেন, এবং তিনি মনে করেন যে তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, গণভোটের যে রায় সেটি মানছেন না। তো এই সব মিলিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসছে, কিন্তু বিএনপির ভেতরে একটা প্রচন্ড চাপ রয়েছে তারেক রহমানের উপরে যেন দলের বাইরে কাউকে রাষ্ট্রপতি না করা হয়, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে তারেক রহমানের জন্য সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে, এবং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই তিনি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তিনি নানা রকমের ষড়যন্ত্র করছেন। এবং আহ, এই যে আজকে সার্জিও গোর এলেন, এই সার্জিও গোরের সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমি জানি না শেষ পর্যন্ত তিনি দেখা করতে পারবেন কিনা। সার্জিও গোর এসেছেন 3 দিনের সফরে, তার প্রকাশ্য এজেন্ডা রয়েছে 8টা, আর তার হিডেন এজেন্ডা রয়েছে 12টা। মোট 20টা এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার মধ্যে ইনক্লুসিভ পলিটিক্স, এই যে আইসিটির বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এখানে যে আইন, আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা বজায় রাখা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও সার্জিও গোর কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সার্জিও গোর বৈঠক করতে চান, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সার্জিও গোরের পুরো সফরের উপরে আমার নিউজ টিম নজর রাখছে। আমরা সময় মতো আপনাদের বিস্তারিত জানাবো। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছিলেন 12ই জুন। তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন 25শে জুন। তার 1 মাস 5 দিন পরে 29শে জুলাই তিনি ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমানের সাথে প্রথম সাক্ষাৎ করেন। খলিলুর রহমানের সাহেবের সাথে ওনার যে সাক্ষাৎ, এটাকে আমার কাছে অস্বাভাবিক রকম দেরি মনে হয়েছে, এবং এই সাক্ষাতের পর ডক্টর খলিলুর রহমান এবং হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৃথকভাবে প্রেসের সাথে কথা বলেছেন। সেখান থেকেও আমার কাছে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। দীনেশ ত্রিবেদী সাহেব বাংলাদেশে আসার পর খুব বেশি দেরি হয় নাই উনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার। আমি তো তারিখগুলা বললামই, কিন্তু তখন একটা ধোঁয়া উঠেছিল। সবাই কোনো একজন বলেছিল যে তাকে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠাবে। এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আসলে আদতে তখন কিন্তু আসলে কোনো তেমন দেরি হয় নাই। 12ই জুন এসে 25শে জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে পারা এটা দ্রুতই ছিল। এটা নিয়ে আসলে যারা তখন এটা নিয়ে কথা বলেছে তারা তো আবার আজকের বিষয়টা বুঝতে পারেনি, যেটা আজকে ঘটে গেল, যে এতদিন পরে কেন ফরেন মিনিস্টারের সাথে দীনেশ ত্রিবেদী সাহেবের সাক্ষাৎ হলো। বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে এরকম নতুন রাষ্ট্রদূত আসলে রাষ্ট্রপতির সাথে দেখা হওয়া বা পরিচয়পত্র দেয়া সেটা একটু দেরি হতে পারে, কিন্তু ফরেন মিনিস্টারের সাথে তো অন্তত পরিচয়পত্র দেওয়ার 5 দিন 7 দিনের মাথায় বৈঠক হওয়া বা দেখা হওয়া উচিত। যেটা অবশ্য দুই পক্ষ থেকে বলছে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ মানে প্রথম বৈঠক, তো প্রথম দেখাটা দেরিতে হয়েছে, এটা অবশ্যই অস্বাভাবিক। এখন কি ত্রিবেদী সাহেব নিজেই দেখা করার জন্য কোনো চিঠি লেখেন নাই বা নোট ভার্বাল প্রদান করেননি? সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্য আমাদের আজকের আলোচনা অনেকটুকু আমরা মিস করে যাব। আমি আলোচনাটা করছি এটা ধরে যে দীনেশ ত্রিবেদী সাহেবের পক্ষ থেকে বৈঠক চাওয়া হয়েছিল, খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে বৈঠকটা দিতে দেরি করেছে। আমাকে তো একটা জিনিস ধরে আসলে আলোচনাটা করতে হবে। তারপরে যখন ওনারা দুইজন বৈঠকের পর দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বললেন যে তার প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইতিহাস, সংস্কৃতি থেকে এমনকি খেলাধুলা। তারপরে তিনি গঙ্গার বা পদ্মা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে বলেছেন যে এখানে উনি যতদূর জানেন দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, তারা সেটা আলোচনা করবে। অর্থাৎ এটা তিনি এড়িয়ে গেছেন, এটা কিন্তু সিগনিফিক্যান্ট আমি যতটুকু পেলাম। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তিনি কিছু বলেননি। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সম্মেলনের যোগ দেওয়ার জন্য যে দাওয়াত পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, সেই সম্পর্কে দীনেশ ত্রিবেদী বললেন যে তারা খুব আগ্রহের সাথে, অ্যাংশাসলি, এটা ডিপ্লোম্যাটিক শব্দ ইউজ করে, যখন খুব ওয়ার্মথ দেখানো হয়, উষ্ণতা প্রদর্শন করা হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয় যে তারা খুব আকুল আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন যে আসলে তেমন কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা হয়নি। দ্বিতীয় কথা তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো দাওয়াত পেয়েছেন, তিনি বিবেচনা করছেন বা তারা বিবেচনা করছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে। খলিলুর রহমান সাহেব বললেন যে আমাদের মধ্যে কিছু অস্বস্তিকর বিষয় আছে এবং আমাদের বাংলাদেশ ফার্স্ট এই বেসিসে আমরা এগিয়ে যাব। আমাদের সার্বভৌমত্ব কথাটা বলে আবার ঘুরিয়ে ফেললেন, সার্বভৌমত্ব না বলে ভিন্নভাবে বলেছেন, অর্থাৎ বলতে চেয়েছিলেন যে আগে যেহেতু সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়েছিল সেইভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা হবে না, ভিন্নভাবে। অর্থাৎ খলিলুর রহমান সাহেব যাই বলেছেন তার অর্থ দ্বারা এই, আর দীনেশ ত্রিবেদী যা বলেছেন সেটা তো বললাম। আমরা যদি দুটো পাশাপাশি দেখি আমরা দেখবো যে দীনেশ ত্রিবেদী সাহেব যথেষ্ট উষ্ণ তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, যেটা আসলে একজন রাষ্ট্রদূতের পক্ষে স্বাভাবিক এটা। আর বিপরীতে খলিলুর রহমান সাহেবের জবাব ছিল গম্ভীর, রিস্ট্রেইনড, অর্থাৎ তিনি খুব ভাবগাম্ভীর্য নিয়ে কথা বলেছেন। এই বিষয়টা যদি আমরা পুরো যা বললাম এখন পর্যন্ত তা যদি খোলা চোখে ট্রান্সলেট করি, সেটা দাঁড়ায় যে প্রথম কথা হলো দীনেশ ত্রিবেদী সাহেবের মতো একজন সিনিয়র লোককে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে, বাইরে আমরা যা দেখছি খলিলুর রহমান সাহেবের কথাবার্তায়, এবং আমরা ধরে নিচ্ছি যে দীনেশ ত্রিবেদী সাহেব সময় মতো ফরেন মিনিস্টারের সাথে দেখা করা সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু তাকে সাক্ষাৎকার দেয়া হলো 1 মাস 5 দিন পরে, অন্তত ক্রেডেন্সিয়ালস দেওয়ার। তখন কিন্তু আমাদের বুঝতেই হবে যে একজন সিনিয়র ব্যক্তি হিসাবে, অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রদূত হওয়ার ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর জন্য আসলে এটা বিব্রতকরই হচ্ছে। ডিপ্লোম্যাটিক সার্কেলে বিব্রতকর হওয়ার সুযোগ আছে, যেখানে পাকিস্তানের হাই কমিশনার বারবার ঘোরাফেরা করছে ফরেন মিনিস্ট্রিতে, তারপরে নানান জায়গায় তিনি প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। কম্পেয়ার তো আসলে হয় ভারত আর পাকিস্তানের মধ্যে এই ধরনের সিচুয়েশনে, বুঝতেই পারছেন। সেই ক্ষেত্রে দীনেশ ত্রিবেদী সাহেবকে যথেষ্ট পরিমাণে দেখাচ্ছেন বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। কি দেখাচ্ছে? ওই যে ইউনুসের সময় থেকে যে চোখে চোখ রেখে কথা বলা, সেটাই আসলে বলা হচ্ছে। ভারত যতই উষ্ণতা দেখাক না কেন, বিএনপি সরকার, তারেক রহমান সরকারের সেই নীতিরই ধারাবাহিকতা রক্ষা করছেন এবং চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও আমরা দেখি যে ভারতের পত্র পত্রিকা ইত্যাদি বলার চেষ্টা করছে যে ইউনুসের সময় সম্পর্ক নিচে নেমেছিল, এখন সেটা স্বাভাবিক হয়েছে, স্টাবিলাইজড হয়েছে, এরকম একটা কথা কোনো একটা পত্রিকায় পড়েছি ভারতীয়, যে মানে এখন স্টেডি বা স্টাবিলাইজড, এখন স্থিরতা এসেছে সম্পর্কে। কিন্তু আমরা বাস্তবে আজকে যেটা দেখলাম তাতে এটা মনে করার কোনো কারণ নাই, অন্তত বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার ব্যবহার থেকে।
এইরকম একটা অবস্থা আমরা আগেও দেখেছিলাম। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা শুনি যে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে নাকি এমন করা হতো, যেটা আমি সবসময় বলেছি যে এটা একটা খারাপ প্র্যাকটিস। হ্যাঁ, সেই প্র্যাকটিসটা মনে হচ্ছে তারেক রহমানের সরকার এখন ভারতের রাষ্ট্রদূতের উপর প্রয়োগ করছে। এটা কতটা ভালো মন্দ, কার জন্য কি হচ্ছে সেটা সময় বলে দিবে। আপাতত তারেক রহমান সাহেবের প্রতি ভারতীয় গভর্নমেন্ট, বিশেষ করে আমরা যেটা শুনেছি, আমরা তো আর জানি না ভেতরের খবর, যে তারেক রহমান বাংলাদেশে আসুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসুক, তারপর সম্পর্ক উন্নত হবে। এটা নাকি ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তো এটা যদি হয় তাহলে বলবো যে ডক্টর জয়শঙ্করের সেই আগ্রহ বা যে ভূমিকা তিনি রেখেছিলেন সেইটার প্রত্যুত্তর আসছে অত্যন্ত বিপরীত ভাবে। এটা অন্তত পাবলিক ডিপ্লোমেসিতে এইটাই বলে। পাবলিক ডিপ্লোমেসি মানে পাবলিক যে পারসেপশনটা গ্রহণ করতে পারে এইসব বিষয় নিয়ে, সেটা বা পাবলিক যেটা এই মিনিং গুলা দাঁড় করাতে পারে, এই যা কিছু আমি এতক্ষণ বললাম, সেখান থেকে পাবলিক যদি ভালোভাবে লক্ষ্য করে, পাবলিক দেখবে যে তারেক রহমানের সরকার যথেষ্ট কড়া ভারতের উপর। যেমন ধরুন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ, এইটা তারেক রহমান সরকার থেকে আজকেও খলিল সাহেব বলছে যে এটা বিবেচনা করে দেখা হচ্ছে। বাইল্যাটারাল যদি স্টেট ভিজিট বা হাইয়েস্ট লেভেল ভিজিটের জন্য নরেন্দ্র মোদী সাহেব ওনাকে দাওয়াত করতেন, সেখানে আসলে ভেবে দেখার কথা বলা হলে সেটা এক ধরনের মিনিং হয়। কিন্তু ব্রিক্স সম্মেলনে তো আসলে ভেবে দেখার কিছু নাই। ব্রিক্স সম্মেলনে গেলে তো এটা ভারতকে সম্মান করা বা অসম্মান করার কিছু এসে যায় না, সেভাবে ইন্টারপ্রিট করা যায়। তারপরেও তিনি এই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এত চিন্তা ভাবনা কেন করছেন, এটারও কিন্তু নানান মিনিং করা যায়। আপনারা দেখবেন যে ইরান বা ভেনিজুয়েলা, আগের ভেনিজুয়েলার হুগো চাভেজ কিংবা গাদ্দাফি, এই ধরনের শাসকগুলা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের সম্পর্ক অত্যন্ত খারাপ, তারা কিন্তু নিউ ইয়র্কে প্রতি বছরই যেত। হুগো চাভেজ প্রতি বছরই যেত। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সময় দেখেছি যে যখন তিনি অত্যন্ত কঠোর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, তারা কিন্তু নিয়মিত, এমনকি কর্নেল গাদ্দাফি, তিনি নিয়মিত নিউ ইয়র্কে যেতেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে। এটা তো সেরকমই হওয়ার কথা। তারেক রহমান সাহেব যদি ব্রিক্স সম্মেলনে যোগদান করেন, সেখানে তো আসলে দেখছি আমরা ডিসিশন নিচ্ছি বলার কিছুই নেই। এটা একটা ব্রিক্সের সদস্য হওয়ার জন্য তো তারেক রহমান সাহেবের যেসব উপদেষ্টা আছে তারা বলেই যাচ্ছেন। আর ব্রিক্সের 1 নম্বর দেশ বা নেতা তো আসলে চীন। সেখানেও এখান থেকে মনে হচ্ছে যে ভারতের চোখে চোখ রেখে এক ধরনের রিয়েস্ট্রেইন্ট ভাবগাম্ভীর্য এগুলা বলে ভারতকে তারা একটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য যে, কারণ ভারতের কাছে শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল, এখন সার্বভৌমত্ব ফিরে এসেছে, এইটা প্রমাণ করছেন বলে তারেক রহমানের সরকারের যা কিছু আমরা পাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কে তারেক রহমানের সরকার থেকে, সেটাই প্রমাণিত হয়, যেটা ইউনূস শুরু করেছিলেন। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কিভাবে গড়ায়। আপাতত আমি কিন্তু এর বাইরে কিছু দেখলাম না। আগেই বলেছিলাম, গাইবান্ধার পলাশবাড়ীতে বহুল আলোচিত রাম মূর্তি নির্মাণ নিয়ে কি ঘটেছে, সেই মূর্তি নির্মাণের টাকা বা তহবিল থেকে কোন মসজিদে, কোন মাদ্রাসায় এবং কোন এমপির পকেটে কি পরিমাণ টাকা গেছে, কত টাকার ভাগ বাটোয়ারা পেয়েছে স্থানীয় থানা পুলিশ, এবং অন্যান্য মসজিদ মাদ্রাসায় কি হয়েছে, অর্থাৎ এই যে রামমূর্তি নির্মাতা কিংবা উদ্যোক্তা হরিদাস চন্দ্র দাস তরুণীকে গ্রেপ্তার করা হলো, তার গ্রেপ্তারের আগে অর্থাৎ এই রামমূর্তি স্থাপনের শুরু থেকে যেখানে এসে থেমেছে সেই পর্যন্ত কত টাকা হরিদাসের কাছ থেকে লুটে নেওয়া হয়েছে, হরিলুট করা হয়েছে, সেই তথ্যগুলো এখন বেরিয়ে আসতে শুরু করেছে। যেই তথ্যের অনেকটাই পেয়ে গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যারা ইতিমধ্যে তরুণীকে অর্থাৎ হরিদাস চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করেছে। সেই জিজ্ঞাসাবাদের মধ্যে থেকেও অনেক তথ্য, গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর অনেক তথ্য পেয়ে গেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আমি সেই গোয়েন্দা সংস্থার সূত্র থেকে কিছুটা জেনেছি, আর সেই সূত্র ধরে আবার মাঠ পর্যায়ে আমার কিছু সোর্স দিয়ে গত কয়েকদিন পর্যন্ত যতটুকু সম্ভব যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে যা পেয়েছি তাই এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত বলাই যায়, গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি কে কেন্দ্র করে রীতিমতো সব নজিরবিহীন ও অকল্পনীয় ঘটনা ঘটে গেছে।
তো এবার আসি আমি এই যে বললাম লেবু মাওলানা, মানে জামায়াত ইসলামীর এমপি গাইবান্ধা ৩ আসন, যেই আসনটি পলাশবাড়ী এবং সাদুল্লাপুর নিয়ে গঠিত, সেই আসনের বর্তমান যে সংসদ সদস্য লেবু মাওলানা, তার পুরা নাম অনেক বড়, অধ্যক্ষ আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে লেবু মাওলানা, মানে তাকে লেবু মাওলানা নামেই সবাই চিনেন। এই লেবু মাওলানা তিনি অধ্যক্ষ ছিলেন কাছেই মেরিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তিনি ছিলেন। তো এই মাদ্রাসাটিকে ঘিরেই মূলত হরিদাসের কাছ থেকে টাকা বের করার একটি প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ হরিদাস প্রথম দিকে যখন এইখানে এই রাম মূর্তি স্থাপনের এবং সর্বোচ্চ একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা করেন, তখন তিনি কৌশলগত কারণে স্থানীয় জামাত এবং অন্যান্য যারা মৌলবাদী আছেন, অর্থাৎ ধর্মীয় নেতারা যারা আছেন, তাদেরকে ডেকে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু এই লেবু মাওলানা ছিলেন। এটি আমি নির্বাচনের আগের কথা বলছি, ডক্টর ইউনূসের সময়কার কথা বলছি, কারণ তার মাথায় এটি আগে থেকেই ছিল যে এইখানে যখন তিনি মূর্তি করতে যাবেন, প্রথম বাধা আসতে পারে মৌলবাদী পক্ষ থেকে, সেই কারণেই তিনি এই কাজগুলো করেছেন। আর সেই সুযোগটা নিয়েই এই লেবু মাওলানা তিনি রীতিমতো যেন একটা মৌকা পেয়ে যান। তিনি হরিদাসের কাছ থেকে ২ ভাবে টাকা নিয়েছেন। প্রথম থেকেই তিনি মাসে মাসে টাকা নিয়েছেন এই যে মেরিরহাট মাদ্রাসার উন্নয়নের নামে, কখনো ২ লাখ, কখনো ৩ লাখ, কখনো ৪ লাখ, এইভাবে তিনি বিভিন্ন পর্যায়ে তিনি টাকা নিয়েছেন হরিদাসের কাছ থেকে, নিয়ে কিছুটা মাদ্রাসায় দিয়েছেন, কিছুটা কোথায় গেছে তার কোনো হদিস নেই। মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সেই কাজ ঢাকার প্রাথমিক পর্যায়টুকু তারা শুরু করেছে, যে কোনো সময় তারা চলে যাবে গাইবান্ধায় মাঠ পর্যায়ে অনুসন্ধান চালাতে, আমি যতটুকু জানতে পেরেছি। এই তো গেল মাদ্রাসায় তার টাকা নেওয়ার প্রক্রিয়াটি। পাশাপাশি মূর্তির মাঝামাঝি জায়গায় আসতেই চলে আসে নির্বাচনের ইস্যুটি, এবং এই লেবু মাওলানা, আমি যতটুকু নিশ্চিত হয়েছি, অর্থাৎ হরিদাস কোনো একটি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে বলেছেন তিনি নির্বাচনের উপলক্ষে লেবু মাওলানাকে ২৬ লাখ টাকা দিয়েছেন ৩ দফায়। কিন্তু স্থানীয়ভাবে যখন আমি আবার এই কথা ধরে, এই তথ্যটুকু ধরে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাদের মধ্যে প্রচার আছে আসলে এই টাকার অঙ্কটি অনেক বড়। এলাকায় এটি সর্বজন এক ধরনের স্বীকৃতই বলা যায়, সবাই জানে যে মূলত হরিদাসের টাকাই নির্বাচন করেছে লেবু মাওলানা, মানে জামাতের এমপি হয়েছেন রাম মূর্তির টাকা দিয়ে এই লেবু মাওলানা। যখন বিভিন্নভাবে লেবু মাওলানার এই টাকা নেওয়ার বিষয়টি একেবারে ওপেন সিক্রেট হয়ে যায়, তখন এইখানে আরো জুটে যায় হরিলুটের অংশীদার। রীতিমতো সেখানকার আরো কয়েকটি মসজিদ এবং মাদ্রাসার তারাও এখানে আসে এবং হরিদাসের কাছ থেকে তারা যে যখন যা পেরেছে টাকা নিয়েছে, কখনো উন্নয়নের নামে, কখনো এতিমখানার শিশুদের খাওয়ানোর নামে, কখনো তাদের মাদ্রাসা মসজিদ চালাতে পারছে না সেগুলোর নামে, কখনো সংস্কারের নামে। কিন্তু এই প্রক্রিয়া যখন চলছিল, এর মধ্যে আস্তে আস্তে হরিদাস যখন এটির মূর্তিটির একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, তখন স্বাভাবিকভাবেই তার টাকার বা তহবিলেরও টান পড়তে শুরু করে, অর্থাৎ কমতে শুরু করে। একদিকে মূর্তি যখন বড় হচ্ছে, উঠছে, খরচ বাড়ছে, তার তহবিলও শেষ হয়ে আসছে, পাশাপাশি যত টাকা মূর্তির নামে আসে সেখান থেকে প্রতি মাসে
নিয়ম করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং অন্য যে যারা আছে যারা চাইতে এসেছে স্থানীয়, তাদেরকে দিতে হয়েছে। থানায় প্রতি মাসে যিনি সেখানকার ওসি, সেই ওসি এবং আগের সময়ও এই হরিদাস প্রতি মাসে নিয়ম করে কখনো 2 লাখ, কখনো 3 লাখ, কখনো বা আরো বেশিও দেওয়া হয়েছে, এবং এই তথ্যগুলাও কিন্তু গোয়েন্দা সংস্থা পেয়ে গেছে। ইন্টারেস্টিং আরেকটি বিষয় হলো যে হরিদাসের বিরুদ্ধে মূল আন্দোলনটি কখন থেকে দানা বাঁধতে শুরু করে। নির্বাচনের আগে, অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ওই এলাকার পলাশবাড়ির এই মন্দিরের কাছাকাছি পূর্ব ফরিদপুর জামে মসজিদ, তারা এর আগে বিভিন্নভাবে কখনো 10,000, কখনো 20,000, কখনো 5,000, যখন যা টাকা লেগেছে নিয়েছে। কিন্তু এক পর্যায়ে হরিদাস একটু শক্ত হন এবং তিনি এই মসজিদ কমিটিকে বলেন যে আপনাদেরকে তো বারবার এরকম বিচ্ছিন্নভাবে টাকা দিচ্ছি, তো এই টাকা দেওয়া এগুলো আপনারা একটা কাজ করেন, বরং আপনাদের কি দরকার মসজিদের উন্নয়নের জন্য আপনারা একটা আমাকে আবেদন করেন, আমি একবারে আপনাদেরকে কিছু টাকা দেই যাতে আপনাদের আর সমস্যা না হয়। এইখানে হরিদাস চালাকি কিছুটা করেছেন এদের এই পথ বন্ধ করার জন্য। যখনই এই পূর্ব ফরিদপুর জামে মসজিদ কমিটির সেক্রেটারি হারুনার রশিদ তিনি একদম লিখিত আবেদন করেন যে তাদের মসজিদের উন্নয়ন দরকার এবং দোতলার সম্পন্ন করা দরকার, ভবনটির দোতলার অংশটি সম্পন্ন করা দরকার, এই জন্য তার সাহায্য সহযোগিতা দরকার। এই চিঠিতে তারা হারুনার রশিদ এটিও লিখেছেন যে আমরা জানি যে আপনি বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করছেন, এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা, কিন্তু যেটি এক ধরনের কাল হতে শুরু করে এই হরিদাসের জন্য। সেটি হচ্ছে যখনই এই পূর্ব ফরিদপুর জামে মসজিদের আবেদনটি হরিদাস হাতে পান, তিনি এটি তার ফেসবুকে আপলোড করে দেন, ছড়িয়ে দেন, এবং এটি যখন জানাজানি হয়ে যায়, এই তো এলাকার যারা মসজিদ নিয়ে যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন তাদের মধ্যে ভয় ঢুকে যায়, তারা সতর্ক হয়ে যান এবং তারা রীতিমতো এই হরিদাসের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তারা ওই আবেদনটি তার কাছে আবার চেয়ে নেন, প্রত্যাহার করে নিতে চান। হরিদাস দিতে রাজি হয়নি, তাকে চাপ দিয়ে এই লেবু মাওলানার মাধ্যমে এবং আরো স্থানীয় এনসিপি নেতাদের মাধ্যমে চাপ দিয়ে তাকে সেই ফেসবুক থেকে সরিয়ে ফেলতে বাধ্য করা হয়। কিন্তু এর আগেই অনেকের কাছে এটি রয়ে গেছে। আপনারাও যদি এই পূর্ব ফরিদপুরের মসজিদের আবেদন সার্চ দেন আপনারা পেয়ে যাবেন, এখনো আছে অনলাইনে, সেটি কোথাও না কোথাও রয়ে গেছে, আপনারা পেয়ে যাবেন। এই ঘটনার পরেই এই মসজিদ কমিটি, ইমাম কমিটি আস্তে আস্তে জড়ো হতে থাকেন। পাশাপাশি আরো যারা আছে, একদিকে জামাতের নেতারা, স্থানীয় পর্যায়ের আর এক নেতা যিনি হচ্ছেন জামাতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ, তিনি প্রতি মাসে, এমনকি মাসে 2-3 বারও এই হরিদাসের কাছ থেকে টাকা নিয়ে আসতেন বিভিন্ন অজুহাতে। পরে যখন সবাই বুঝতে পারলো যে হরিদাস এই ফেসবুকে দিয়ে দিয়েছে এবং কখন কার্ডটা দিয়ে দিবে, এবং যেহেতু মন্দিরের কাজও প্রায় শেষ, ফলে হরিদাস যে এখন চোখ ঘুরিয়ে নিতে পারে, এই আশঙ্কায় তারা মূলত নিজেদের যখন নিরাপত্তার জায়গাটি চলে আসে তখন তারা আন্দোলনের একটি প্রক্রিয়া শুরু করে এবং এই আন্দোলনের প্রক্রিয়াটি আস্তে আস্তে বাড়তে থাকে। তার সঙ্গে দফায় দফায় দেন দরবার হয়, সেখানে থানার ওসি তারা অংশ নেয়। এই লেবু মাওলানা সমঝোতার চেষ্টা করেন, বিএনপির ডাক্তার সাদেক তিনি সমঝোতার চেষ্টা করেন, কিন্তু
কোনো কিছুতে কিছু হয় না। কারণটা হচ্ছে এই ডকুমেন্টস যেগুলো তরুণীর কাছে জমা ইতিমধ্যে হয়ে গেছে, সেগুলো অনেকগুলোই তারা ফেরত চাচ্ছিলেন। কিছুটা তরুণী ফেরত দিয়েছে, অনেকগুলো ফেরত দেননি। তরুণী ঠিকই তার কাছে হিসাব রাখতেন কাকে কখন কয় লাখ টাকা দিয়েছেন এবং এ পর্যন্ত মোট কি পরিমাণ টাকা এলাকার মসজিদ, মাদ্রাসা, ওই যে লেবু মাওলানা এবং অন্যান্য নেতাদেরকে দিয়েছেন। চরমোনাইয়ের যারা আছেন তাদেরকে দিয়েছেন, বিএনপির অনেকের কাছেও দিয়েছেন। তারা আন্দোলন যখন চাঙা করে তখনও তার কাছ থেকে এই আন্দোলন বন্ধ করে দেওয়া হবে এই অজুহাতেও 12 থেকে 14 লাখ টাকা নেওয়া হয়েছে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে। সেখানে এই আন্দোলনের একবার নাম পরিবর্তন পর্যন্ত করা হয়েছে এবং জামাত বলেছে তারা এটার সঙ্গে নাই, বিএনপি বলছে তারা এটার সঙ্গে থাকবে না। কিন্তু আমি আজকে আরেকটি ভিডিওতেই বলেছি, লাইভে গিয়ে বলেছিলাম যে গত পরশুদিন মানে সোমবার দিন তারা আনুষ্ঠানিকভাবে এই বিএনপি, জামাত, এনসিপি, হেফাজতে ইসলামী সবাই এক হয়ে 16টি রাজনৈতিক দল সংগঠন তারা আনুষ্ঠানিকভাবে অবশেষে এই মূর্তি অপসারণের জন্য, শুধু রাম মূর্তি না সবগুলো মূর্তি অপসারণের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। এর আগে আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে রাখছি আমি, যে আপনারাও শুনেছেন হয়তো কিছুদিন আগেই এই যে আন্দোলন শুরুর পরপর অর্থাৎ হরিদাস গ্রেপ্তার হওয়ার আগের সপ্তাহেই এই পলাশবাড়িতে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যাপক এক মারামারি হয়। সেই মারামারির কারণও এই হরিদাসের টাকার ভাগাভাগি নিয়ে। ওই সময় হরিদাস তার একজন স্থানীয় অভিভাবক, বিএনপি নেতা, বিএনপির সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি সামাদ মণ্ডল, তিনি তার অভিভাবক ছিলেন। অর্থাৎ ছোট সময় থেকে এই হরিদাস তরুণীকে লালন পালন, তার পড়াশোনা, তার দেখভালের অনেক কিছুই দায়িত্ব, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমান পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামাদ মণ্ডল। হরিদাস যখন নিরুপায় হয়ে যাচ্ছিলেন তখন তিনি সামাদ মণ্ডলকে তাকে আগে থেকেও তিনি বিভিন্নভাবে হরিদাস সাহায্য সহযোগিতা করতেন, টাকা পয়সা দিতেন। তিনি সামাদ মণ্ডলও তার লোকজন দিয়ে এটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সামাদ মণ্ডল যখন জামাতের ওই যে পলাশকে অর্থাৎ উপজেলা যে বায়তুল মাল সম্পাদক তাকে যখন থামানোর চেষ্টা করছিলেন, এ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা মারামারি পর্যায়ে পড়ে যায়। অর্থাৎ জামাতের নেতা কর্মীরা এই বিএনপির সাধারণ সম্পাদক সামাদ মণ্ডলকে পিটিয়েছে। কারণটি হচ্ছে কেন সামাদ মণ্ডল হরিদাসের কাছ থেকে টাকা আনতে এই জামাতের মাঝারি পর্যায়ের যারা নেতা, পলাশ আহমেদ বিশেষ করে, তাকে বাধা দিচ্ছে। এবং এই পলাশ আহমেদ এলাকায় এতটাই সন্ত্রাসী কিসিমের এক লোক, যার নেতৃত্বে কয়েকদিন আগে মানে 25শে মার্চ রাত্রে পলাশবাড়ি থানায় ঢুকে এই পলাশের নেতৃত্বে একদল 15-16 জনের জামাত নেতা কর্মী তারা রীতিমতো থানায় হামলা করে। এটা কিন্তু এই 25শে মার্চ, গেল 25শে মার্চ রাতে, মানে 25শে মার্চ 2026 রাতে পলাশবাড়ি থানায় ঢুকে 7-8 জন পুলিশ কর্মকর্তাকে মারধর করে, এমনকি ওসিকেও মারধর করে। তো সেই ঘটনা ঘিরে বিএনপি জামাতের যখন দ্বন্দ্ব চরমে হয় তখন এই মারামারির ঘটনা ঘটে। এরপরে কেন্দ্রীয় পর্যায় থেকে কিছু সমঝোতার মাধ্যমে আবার যখন হরিদাসকে গ্রেপ্তার করা হলো তখন একসাথে সমঝোতার মধ্যে এসে এখন জোটবদ্ধভাবে এই মন্দির, পুরো মন্দির অপসারণ, মূর্তি, সব মূর্তি অপসারণের জন্য তারা এখন আবেদন করলো। তো এই ঘটনাগুলো যে হরিদাসের টাকা মানে রাম মূর্তির টাকা লুটপাট করে লেবু মাওলানা এমপি হয়েছেন এবং স্থানীয় মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়েছে, স্থানীয় ইমাম যারা আছেন
বেশিরভাগ ইমামের পকেটে গেছে রামমূর্তির টাকা, গেছে জামাতের নেতাদের পকেটে, গেছে যারা আন্দোলন করছেন তাদের পকেটে। অর্থাৎ হরিদাস তার অনেকটা সচেতনভাবে এবং কৌশলগত কারণেই যে মূর্তির কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি একদিকে তার ভক্তদের কাছ থেকে প্রতিদিন যে 2-4 লাখ টাকা করে জমা হতো সেই টাকা তিনি এমনভাবে পরিকল্পনা করেছেন, মন্দিরেও তিনি বাড়াচ্ছিলেন, আর ওইখান থেকে তিনি স্থানীয় এই মৌলবাদী গোষ্ঠীকে, জামাত, বিএনপি এবং এনসিপি মৌলবাদী ছাড়াও স্থানীয় সন্ত্রাসী এবং পুলিশ সবাইকে খুশি রাখার জন্য তিনি এই কাজগুলো করেছেন। এমনকি লোকাল কোনো সাংবাদিককেও তিনি নিয়মিত মাসহারা দিতেন। এই তথ্য আমি যেমন পেয়েছি, গোয়েন্দা সংস্থার কাছেও এই তথ্য গেছে। গোয়েন্দা সংস্থা এখন ঢাকায় সবগুলো তারা তথ্য যা পেয়েছেন আরো কিছু তথ্য তারা সংগ্রহের চেষ্টা করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা মাঠ পর্যায়ে অনুসন্ধান করবেন যে কাদের কাদের কাছে, কার কার কাছে এই হরিদাসের এবং রামমূর্তির টাকার ভাগ বাটোয়ারা গেছে। এবং ইতিমধ্যেই সরকারের আরো উচ্চ পর্যায়ে চলে গেছে জামাতের এমপি লেবু মাওলানার নাম, যে লেবু মাওলানা মূলত বিশাল যে অঙ্কের টাকা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন, সেই টাকার বড় অংশটি হচ্ছে এই রামমূর্তির টাকা। অর্থাৎ আমি শেষ করছি এই কথাটি বলে যে রীতিমতো রামমূর্তির টাকায় এবং হরিদাসের টাকায় হরিলুট করে এমপি হয়েছেন লেবু মাওলানা। উন্নয়ন হয়েছে স্থানীয় মসজিদ মাদ্রাসার, যেখানে নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আর পকেট ভারী হয়েছে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের, পকেট ভারী হয়েছে যারা আন্দোলন করছেন তাদের, পাশাপাশি সুযোগ নিয়েছে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সন্ত্রাসী দল, আর থানায়ও প্রতি মাসে এর ভাগ গেছে। এখন অপেক্ষায় থাকতে হবে এই যে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান কবে শেষ হবে, কখন শেষ হবে, এবং এই তথ্যগুলো আরো কতটা যুথবদ্ধ করে তারা কখন প্রকাশ্যে আদালতে উপস্থাপন করবেন সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। অবাক করা একটা বড় ধরনের তথ্য দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বাংলাদেশে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সবচেয়ে বেশি আলোচিত এবং দেশের বাইরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এর উপর একটি পরিসংখ্যান দেখা গেছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সময়ের পরিসরকে তৈরি করে একটা অ্যানালাইসিস করা হয়েছে যে এই পরিসরে বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যম সবচেয়ে বেশি কার ইন্টারভিউ নিয়েছে, শেখ হাসিনার। শেখ হাসিনাকে ঘিরে যত আলোচনা ইউটিউব সহ বাংলাদেশের টেলিভিশন, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যত আলোচনা হয়েছে, এত আলোচনা দেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধান উপদেষ্টা অথবা যারা ক্ষমতার বাইরে আছেন তাদের কাউকে নিয়ে হয়নি। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা প্রচন্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, তিনি স্বৈরাচার, তিনি একনায়ক, তিনি হত্যাকারী, বিভিন্ন রকম ভাবে। এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই ন্যারেটিভটার একসেপ্ট হয়নি। তারা বলছে একটা আন্দোলনের মুখে, কেউ বলছে সশস্ত্র অবস্থার মুখে, কেউ বলছেন সরকারের তার পাশে থাকা লোকজনদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এখন তাকে স্বৈরাচারী বলছে না, একনায়ক বলছে না, খুনিও বলছে না, অর্থাৎ ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল টকশো হয় সেখানে জোর করে যেটা বলানোর চেষ্টা করা হতো স্বৈরাচার, খুনি ইত্যাদি ইত্যাদি নামে, এখন সেই ন্যারেটিভটা ওখানে নাই। বরং যারা সেই সময় শেখ হাসিনার তীব্র বিরোধিতা করতেন তারা এখন বলছেন যে আমাদের ভুল হয়েছে, আমরা মনে করি শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, শেখ হাসিনা যথার্থ ছিলেন। এর ভিতরে যারা তীব্র শেখ হাসিনা সমালোচক, সরকারপন্থী অথবা শেখ হাসিনা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেউ কেউ তো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়ে বলছেন যে অতীতে যা বলেছি সেটা ভুল বলেছি। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যত আলোচনা হয়েছে, এই আলোচনার ৮০% আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ঘিরে।
এবং সেই আলোচনার ভিতরে 70% ছিল শেখ হাসিনার পজিটিভ বিষয়গুলো নিয়ে। কনসাইজলি বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিশ্বের এপি, রয়টার সহ অন্যান্য গণমাধ্যম, ভারতের বড় বড় গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টক শো, সবকিছু মিলে সবচেয়ে বেশি আলোচনায় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যে নামটি, সেই নামটি শেখ হাসিনা। একসময় বাংলাদেশে যারা বলতো শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এখন তারা লক্ষ্য করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে, উপমহাদেশে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বিভিন্ন রকম ভাবে অভিদায় দিতে চান, কিন্তু সেটাও সঠিক নয়। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলি, এবং শেখ হাসিনা যেভাবে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড, ঠিক সেইভাবে ইন্টারভিউ তারা গ্রহণ করছেন। অর্থাৎ শেখ হাসিনা ইন্টারন্যাশনালি, সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তা প্রমাণিত হয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্টে, সার্ভেতে, যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা। এবং দেশের অভ্যন্তরে যত আলোচনা হয়েছে ফেসবুকে, ইউটিউবে এবং বেসরকারি টেলিভিশন টক শোতে, সবখানি শেখ হাসিনার শাসনামলকে কম্পারেটিভ স্টাডি করে বলা হচ্ছে শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকলেও তার শাসনামলই বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। আমরা সংক্ষিপ্ত সারে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত দেশে এবং দেশের বাইরে তিনি শেখ হাসিনা। গত 2 বছর ধরে আমাদের রাষ্ট্রপতি পদ নিয়ে সাসপেন্স ক্রমশ বাড়ছে। দেশে যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কার্যত রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নেই। তাকে সবকিছু প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এটা একটি অলংকারিক পদ। তো এই অলংকারিক পদ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তাৎপর্য রয়েছে, এবং ইন টাইম অফ ক্রাইসিস সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, সেনাবাহিনী প্রধানকে এবং যাকে বলা হয় প্রধান বিচারপতিকে আইনের আওতায় আনতে পারে। যে কোনো ফাঁসির আসামিকে, যদিও প্রধানমন্ত্রীর বা আইন মন্ত্রণালয়ের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে হয়, তারপরেও যে কোনো ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করে দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে। এবং এই কাজগুলো সবসময় যে নিয়ম মেনে হয়, নট লাইক দ্যাট। এই পদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেবলমাত্র ফিতা কেটেছেন আর ওই বঙ্গভবনের বলয়ের বাইরে যেতে পারেননি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমন এই পদটি ব্যবহার করে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ তাদের ক্ষমতার চূড়ান্ত রূপ তারা দেখিয়েছেন। আবার দেখা গেল যে এই পদে কার্যত অলংকারিক, কিন্তু অলংকারিক থাকা সত্ত্বেও কিছুটা হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যতদিন এই পদে ছিলেন সেখানে তার ওই পদের কিছু অনন্য বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। আবার ক্রাইসিস মোমেন্টে বিএনপির জমানাতে যখন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে সরকারের দূরত্ব চরমে, ঠিক সেই সময়টিতে আব্দুর রহমান বিশ্বাস যে সাহস নিয়ে, শক্তি নিয়ে সেনাপ্রধানকে পদচ্যুত করলেন, ঠিক সেম কাজটি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ করতে পারতেন, তার সে অধিকার ছিল। আবার সেম কাজটি শাহাবুদ্দিন চুপ্পু করতে পারতেন, একই কাজটি আরো অনেকে করতে পারতেন, কিন্তু সেই আব্দুর রহমান বিশ্বাসের মতো বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল না। আবার ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রূপে যারা আসছেন, এই প্রধান ব্যক্তি রূপে অনেকে অনেক কাজ করে গেছেন, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। এবং আমরা যতদিন এই বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থার কথা স্মরণ করব, ঠিক ততদিন বিচারপতি হাবিবুর রহমানের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব।
ইট মিনস প্রধানমন্ত্রী হন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সংসদের বিরোধী দলীয় নেতা হন, কিংবা একজন সিম্পল সাধারণ এমপি হন, ডাজ নট ম্যাটার। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে এই পদগুলো, মানে এই সকল পদগুলো ন্যাশনাল পদ, মানে জাতীয় পদ। আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই পার্লামেন্টে বসে এমন কিছু কাজ করতে পারেন তার এলাকার জন্য, জাতির জন্য, এমন কথা বলতে পারেন যেটি ইতিহাস হয়ে থাকে। অন্যান্য পদগুলোর কথা বললাম, মন্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য, সংসদ নেতার ক্ষেত্রে প্রযোজ্য, স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখনো স্পিকার বলতে আমরা যেভাবে হুমায়ুন রশিদ চৌধুরীকে বুঝি, স্পিকার বলতে যেভাবে শামসুল হুদা চৌধুরীকে বুঝি এরশাদের জমানাতে এবং শেখ হাসিনার জমানাতে, ইসে অনন্য একটা প্রাণবন্ত সংসদ তারা উপহার দিয়ে গেছেন জাতিকে। আবার সংসদ নেতা বলতে সংসদকে জমিয়ে রাখার ক্ষেত্রে মুসলিম লীগ বলেন, আর প্রেসিডেন্সিয়াল ফর্মের আন্ডারে সংসদ বলেন, যাই বলেন, শাহ আজিজুর রহমানের মতো এত চৌকস ভাবে বাংলাদেশে অন্য কোনো নেতা সংসদ পরিচালনা করতে পারেননি। তো এই কারণে কি হলো যে আহ, এখন ঘুরে ফিরে এই রাষ্ট্রপতির পদটি বারবার আলোচনায় আসছে। আলোচনায় আসছে এই কারণে যে শেখ হাসিনা যে বিশ্বাস এবং ভরসা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ওই পদে বসিয়েছিলেন, এটা শেখ হাসিনার জমানাতেই তার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই বিশ্বাস এবং ভরসা শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি পাননি। আর তাদের মধ্যে এমন একটা দূরত্ব, প্রথম দিকে তো ভালোবাসা এমন পর্যায়ে ছিল যেটা আনবিলিভেবল। আর শেষের দিকে, মানে শেখ হাসিনা যখন চলে গেলেন তার আগে সম্ভবত তাদের মধ্যে কথাবার্তা, মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তো এই গত ২ বছরে সেই রাষ্ট্রপতির হাত দিয়েই এমন সব কাজকর্ম হয়েছে, যেমন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। তো কোনো পদত্যাগপত্র নেই, যে রাষ্ট্রপতি বলেছেন, আবার সেই রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তার হাতে আছে। তারপরও তিনি সেইগুলোকে মূল ডকুমেন্ট এভিডেন্স রেখে বাকি কাজগুলো করে নিয়েছেন। ফলে সেই শেখ হাসিনার পদত্যাগ থেকে আজ পর্যন্ত সবকিছু, আজকের এই নির্বাচন, সংসদ, সবকিছু মানে একটা প্রশ্নের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাষ্ট্রে যারা কর্মকর্তা, সবাই যদি ঠিক একটা, যাকে বলে ওই ধরনের একটা মেধা নিয়ে, মননশীলতা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেন, তাহলে আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে অনেকের জন্য যেভাবে ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলছে, এরকম অনিশ্চয়তা তৈরি হতো না। এই কারণে কি হলো, এই যে এইবার যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সে পদে নতুন কাউকে দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। চুপ্পু সাহেবের বিদায় এবং এর প্রেক্ষিতে সবার আগে যে নামটি এসেছিল সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা ইউনূসের যে রাষ্ট্রপতি পদের সম্ভাব্যতা, এটা একেবারে 0%। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে একটা বিরোধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের সঙ্গে কৌশল করেছেন, আর তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা একটা কৌশলের মধ্যে ফেলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। সরকারি দলের নেতারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিতে চায়নি, নির্বাচনে বিএনপিকে ধোঁকা দিতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল এনসিপি জামাতকে ক্ষমতায় আনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করা। কাজেই সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে বিএনপি বাধ্য করেছে। কাজেই তার সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট নেই। একই সঙ্গে রাজনীতিতে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সকল সমঝোতা হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাকে বিএনপি এখন চাণক্য নীতি হিসেবে প্রচার করছে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর জামাত, এনসিপি তারা প্রাণান্ত চেষ্টা করছে তাদের সঙ্গে যে সমঝোতাগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার জন্য, এবং সেই চাপের প্রেক্ষিতে 2026 সনের জুলাই মাস শেষ হতে চললো এবং এই সময়টাতে সারা বাংলাদেশে রীতিমতো একটার পর একটা অঘটন ঘটে চলেছে। আর ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতির পদ আপাতত বা কার্যত খালি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পর
সম্ভাব্য যে নামটি শোনা গিয়েছিল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল পত্রিকায় বিডিনিউজ.com এর মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে যখন খবর এলো, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি ভদ্রলোক মানুষ, কার্যত তিনি বা দৃশ্যত তিনি আসলে বিব্রত হলেন। এ কারণ হলো আমরা খবর করে দিয়েছি, এমন খবর যে দলের নীতি নির্ধারকরা বসেছিলেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের মধ্য থেকেই কাউকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি বললেন যে এটা নেহায়েতি গুঞ্জন, তিনি আর এগোননি। এবং এই ধরনের বিষয় অনেকের জন্য বিব্রতকর। মধ্যে একবার বর্ষিয়ার নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে খবর আসলো তিনি স্পিকার হচ্ছেন। লোকজন ফুলের মালা নিয়ে মানে রীতিমতো একেবারে প্রস্তুত হয়ে আছে অনেকে। আমার সাথে ওনার সাথে খুব ভালো খাতির, আমিও চিন্তা করলাম যে ওনাকে একটা টেলিফোন করে কংগ্রাচুলেশন জানাই। তো যাই হোক, পরে আর কিছু হলো না, উনি নিজে টেলিফোন করলেন। আমি বললাম যে স্যার, আপনি ফোন করেছেন, আমি তো লজ্জায় ফোন করিনি, বিকজ আপনার তো হলো না। আমার ধারণা ছিল আপনি হবেন, হওয়ার পরে আমি একসাথে ফুলের মালা নিয়ে আপনার ওখানে যাব, মিষ্টি সিষ্টি নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, উনিও খুব রসিক মানুষ, উনিও বললেন হ্যাঁ রনি, আমি তোমার অফিসে বা বাসায় যাব এবং কনুই দিয়ে তোমার ঘরের কলিং বেল টিপবো। আমি তো অবাক হয়ে গেলাম, কনুই কেন? তো বলে, আরে বুঝো না, আমি ২ হাতে মিষ্টি নিয়ে যাব। ২ হাতে মিষ্টি নিয়ে যাব। তো যার জন্য সেই মিষ্টি থাকা অবস্থায় তো আমি সেই কলিং বেল টিপতে পারবো না। এইজন্য কনুই দিয়ে কলিং বেল টিপবো। দুজনে হাসাহাসি করলাম, আরো অনেক কথাবার্তা বললাম। তো এইরকম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য যে তাকে নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, যদি এটি শেষ অবধি না হয়, তাহলে এই ভদ্রলোক জীবন সায়াহ্নে এসে এক ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়বেন। এজন্য তিনি বলছেন এটা নেহায়েত গুঞ্জন। অন্যদিকে যেটা হলো যে তাহলে কে হবেন? মানুষ তার স্বাভাবিকভাবে যেটা কল্পনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান, নজরুল ইসলাম খান, ওনাদের নাম সঙ্গত কারণে সিনিয়র হিসেবে চলে আসে। কিন্তু ইতিমধ্যে দলের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই মুহূর্তে সরকারে যারা খুবই কর্তৃত্ববাদী, তারা সবাই তারেক রহমান সাহেবের সমবয়সী অথবা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু তার সঙ্গে অসাধারণ সুসম্পর্ক স্থাপন করেছেন তারা বিগত দিনগুলোতে। অনেকে বাংলাদেশে ছিলেন, অনেকে তার সঙ্গে লন্ডনে ছিলেন। এই যে তাকে কেন্দ্র করে তার যে কিচেন ক্যাবিনেট এবং কিচেন ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে কিচেন ক্যাবিনেট ঢুকতে পারেন না কিন্তু ক্যাবিনেটের বাইরে থাকেন এরকম অনেকে। তাদেরকে আপনি ধরে নিতে পারেন সরকারের তরুণ তুর্কি। এই যারা তরুণ তুর্কি তারা সবাই মনে মনে চাচ্ছেন, বাস্তবে চাচ্ছেন, নিজেরা কানাঘুষা করছেন। এমনকি হয়তো প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বা চাপ দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়োগ দেওয়া হোক। যুক্তি, আর যদি বেগম জিয়া জীবিত থাকতেন তাহলে তিনি রাষ্ট্রপতি হতেন, এতে কোনো রকম কেউ কোনো প্রশ্ন করতো না। এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, পরিবার কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা, রাজনীতি আমাদের পাক ভারত উপমহাদেশে অহরহ। আমাদের যেই শ্রীলঙ্কাতে দেখা গেল চন্দ্রিকা কুমারাতুঙ্গা তিনি প্রেসিডেন্ট হলেন। তার মা সীমাভু বন্দরনায়েকে তাকে প্রধানমন্ত্রী করা হলো। তো এই হলো শ্রীলঙ্কাতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা যদি তাদের একেবারে ডিকশনারির প্রথম পৃষ্ঠাতে থাকে তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে অসুবিধা কি? বরং এটার একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। জুবাইদা রহমান এমনি তার মধ্যে সবাই বেগম জিয়ার রূপ দেখেন, তার হাঁটা চলা, তার মৃদুভাষ্য, তার চেহারা সুরত, অভিব্যক্তি সব মিলিয়ে তার মধ্যে সবাই বেগম জিয়ার ছায়া দেখেন। অধিকন্তু তার যে বংশমর্যাদা, গুণাবলী, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে বঙ্গভবনে যদি তার অভিষেক হয় তাহলে বঙ্গভবনের সৌন্দর্য বাড়বে, বই কমবে না। অতীতে যারা সম্মানিত রাষ্ট্রপতি ছিলেন তো সেক্ষেত্রে তাদের যদি আপনি হাইয়েস্ট গ্রেডের লেখাপড়া, সেই আবু সাইদ চৌধুরীর মতো মানুষ, জাস্টিস সায়েমের মতো মানুষ, আপনি তাদেরকে যদি দেখেন সেক্ষেত্রে
জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ। তো সেক্ষেত্রে আসলে জুবাইদা রহমান এখন একেবারে পরিপূর্ণ বয়স্ক একজন সম্ভ্রান্ত মহিলা। এক্ষেত্রে বাংলাদেশে প্রথম নজিরবিহীনভাবে একজন মহিলা প্রধানমন্ত্রী পাওয়া গেল, মুসলিম প্রধানমন্ত্রী পাওয়া গেল। এরপর একমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য যার সম্পর্কে এখন পর্যন্ত একটা ডট, একটা বিন্দু, কলঙ্কের একটা বিন্দু, তার যারা ঘোরতর শত্রু, বিএনপির যারা ঘোরতর শত্রু, তারাও জুবাইদা রহমানের সম্পর্কে একটা ডট এখন পর্যন্ত দিতে পারেননি। তো এখানে যদি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়, শুধু একটাই সমস্যা হবে। শুধু একটাই সমস্যা, সেটা হলো জুবাইদা রহমান বঙ্গভবনে অফিস করবেন, কিন্তু তাকে রাত্রি যাপন করতে হবে এসে তার স্বামীর বাড়িতে। অথবা জুবাইদুর রহমান বঙ্গভবন অফিস করবেন, প্রধানমন্ত্রীকে থাকতে হবে তার স্ত্রীর বাসভবনে। এটা একটা বিষয়। আর এখন যেভাবে রাষ্ট্রপতি, মানে এখন যেভাবে প্রধানমন্ত্রী ফ্রি স্টাইলে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, ব্যাকপ্যাকে করে যাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকলে তখন ওটা হবে না। এবং নিজের স্ত্রীকে তখন তাকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যেতে হবে ফরমাল। স্ত্রীর সামনে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসা যাবে না। তাকে ভদ্রভাবে বসতে হবে। এই বিষয়গুলো মানে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে। অসাধারণ দৃশ্য তৈরি হবে। এবং এখন এমনি জনাব তারেক রহমান সাহেব তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছেন, এটি নিয়ে বাংলাদেশে রীতিমতো নতুন লাইলি মজনুর গল্প তৈরি হচ্ছে। অনেক নারী বলছে তার স্বামীদেরকে, দেখো 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 ভদ্রতা কাকে বলে, জিয়া পরিবার থেকে শিখো, তারেক রহমান সাহেব থেকে শিখো। সে তার স্ত্রীর প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে। আর তুমি মিনসে কোথাকার, সারা জীবন ইনকাম করো 2 পয়সা, তারপরে চাকরি করো, ক্যারানির চাকরি, বাসায় এসে জয়েন্ট সেক্রেটারি ভাব দেখাও। আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে মনে হয় যেন বাসায় এসে তুমি বিল গেটস হয়ে গেছো, ইলেন মার্কস হয়ে গেছে, এরকম ভাব দেখাও। অথচ দেখো তারেক রহমান সাহেব কিভাবে মাথায় ছাতি ধরেন, কিভাবে হাত ধরে তাকে প্লেন থেকে নামান বা অন্য জায়গাতে উঠান, এগুলো কি তোমার চোখে পড়ে না? তো এইরকম ঘটনা যখন ঘটবে, তখন এই যে পুরুষরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন তারেক রহমান সাহেবের কারণে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যখন জুবাইদা রহমান রাষ্ট্রপতি হবে, তখন এই পুরুষ জাতির তাদের স্ত্রীদেরকে বলতে পারবে, যাও যাও যাও, উনার মতন করে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, এনে তারপরে এইভাবে রাষ্ট্রপতি হও। তুমি রাষ্ট্রপতি হও, তখন তোমার মাথায় ছাতি তুলে ধরবো, তোমাকে নিয়ে গান গাবো, তারপরে আরো যা কিছু করতে হলো সবই করবো। কিন্তু তুমি যেভাবে থাকো, যেভাবে নিজের মনে করো আল্লাহ তোমাকে যতটুকু চেহারা সুরত দিয়েছে, সেখানে পাউডার টাউডার না মেখে উল্টা কতগুলো কালি মেখে থাকো যেন আমার মেজাজ গরম হয়ে যায়। তো এইভাবে থাকো, আর তুমি চাও যে আমি তোমার সঙ্গে রাষ্ট্রপতির মতো ব্যবহার করি। এই পুরুষ জাতির একটা উপকার হবে। অন্যদিকে নারী জাতির মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা এসে যাবে যে ঠিক আছে, জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এখনো পর্যন্ত কিন্তু নারীরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারছে না। ফলে নারীদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। এই সীমাবদ্ধতা থেকে জুবাইদুর রহমান, তারেক রহমান ইচ্ছা করলে এদেশের নারী জাতিকে তিনি এগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি জুবাইদুর রহমান ওই পদে বসেন, এতে আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।